হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের যে দ্বাদশ শ্রেণীর অলৌকিক যে ভারতীয় গল্পটি রয়েছে, কর্তা সিং দুক্কালের লেখা, সেই গল্পটি কিন্তু আজ আমি একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেব গল্পের কি বিষয়বস্তু রয়েছে। পুরো গল্পটি কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেইছি আগে। তোমরা যদি পুরো টেক্সট গল্পটা যে না পড়ে থাকো বা না দেখে থাকো, আমার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখে নেবে। আমি সেখানে কিন্তু পুরো গল্পটা দিয়েছি। আজ আমি শুধু সংক্ষিপ্তভাবে গল্পর মানেটা বুঝিয়ে দেব। অলৌকিক গল্পটি কিন্তু মূল ভাষাটা হচ্ছে পাঞ্জাবি, যেটা কর্তা সিং দুক্কালের কিন্তু লেখা। চলো তাহলে গল্পটি কাহিনী যে আসে সংক্ষেপে আমি একটু বলে দিই। লেখকের মা লেখককে তার শৈশবে শোনান এক গল্প, সেই গল্পটি কিন্তু এখানে ফুটে উঠেছে। যে প্রবল গ্রীষ্মে শিষ্য মর্দানাকে নিয়ে গুরু নানক হাঁটতে হাঁটতে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলের পাশে, জনমানবহীন ধুধু মরু প্রান্তরে। সে জায়গায় তৃষ্ণায় আকুল হয়ে মর্দানা গুরুকে সে কথা জানান। নানক তাকে আশ্বাস দেন যে এই গ্রাম পেরিয়ে গেলে কিন্তু জল খেতে পাবে বলে, কিন্তু শিষ্যর কাতরতা দেখে তাকে বলেন সামনের পাহাড়ের চূড়ায় বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে আছেন। ওর কুটিরের কাছে ছাড়া আর এই এলাকা কিন্তু কোথাও কিন্তু জল পাওয়া যাবে না, ওইখানে একমাত্র কুয়ো আছে, তার কাছে গিয়ে মর্দানা জল পেতে পারে। গুরুর কথা শোনা মাত্র কিন্তু মর্দানা ছুটে গেল সেদিকে। মাথায় গনগনে রোদের তাপ উপেক্ষা করে সে হাঁপাতে হাঁপাতে উঠে যায় পাহাড়ের ওপরে। বলিকান্ধারী সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করেন, সঙ্গে সঙ্গে তার পরিচয় জানতে চান। মর্দানা জানান সে গুরু নানকের সঙ্গী। একথা শোনা মাত্রই বলি তাকে জল খেতে না দিয়ে তাড়িয়ে দেয়। মর্দানা কিন্তু নিচে নেমে এসে গুরুকে সব কথা জানান। তখন গুরু তাকে আরও একবার যেতে বলেন বলির কান্ধারির কাছে, কিন্তু এবারও বলি তাকে ফিরিয়ে দেন। মর্দানা ফিরে আসে গুরুর কাছে। তার গলা শুকিয়ে কাঠ দরদর করে ঝরে যাচ্ছে ঘাম, কিন্তু নানক এবারও তাকে বলির কাছে যাওয়ার নির্দেশ দেন জয় নিরঙ্কার বলে। মর্দানা বলির পা জড়িয়ে কাতরভাবে জল প্রার্থনা করলেও তাকে কাফিরের সঙ্গী বলে গালিগালাজ দিয়ে ফিরিয়ে দিলেন। মর্দানা ফিরে এসে নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়লেন। গুরু নানক তখন তার সামনের পাথরটা তুলতে বললেন। মর্দানা তো শোনানো মাত্রই সেখান থেকে জল বেরিয়ে এলো এক ঝর্ণায়। নিমেষে চারিদিকে জল থই থই হয়ে গেল। বলিকান্ধারী সে সময় তার প্রয়োজনে কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখলেন একটুও জল নেই কুয়োতে, পাহাড়ের নিচে জলে থই থই। গুরু নানক তার শিষ্যকে নিয়ে বাবলা গাছের নিচে বসে আছেন। ক্ষিপ্ত হয়ে বলি একটা পাথরের বড় চাঙড় গড়িয়ে দিলেন তাদের দিকে। মর্দানা ভীত হয়ে ওঠেন, কিন্তু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার বলে হাত দিয়ে থামিয়ে দেন পাথরটিকে। পাথরের গায়ে কিন্তু রয়ে যায় নানকের হাতের ছাপ, আর সেই থেকে হাসান আবদালের নাম হয় পাঞ্জা সাহেব। মায়ের কাছে এই হাত দিয়ে পাথর থামানোর গল্প শুনে হেসেছিলেন লেখক। গুরুর দ্বারা তো এই গল্প শুনেছে, সেখানেও তিনি হেসেছিলেন এবং অবিশ্বাস করেছেন, তর্কও করেছেন। কিছুদিন পরেই লেখক শুনলেন পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। ছেলে অর্থাৎ লেখক আর ছোট মেয়েকে নিয়ে তার মা কাঁদতে কাঁদতে গেলেন পাঞ্জা সাহেব। সেখানে গিয়ে জানতে পারেন শাখা মানে হচ্ছে শুধু অরন্ধন আর রাতে মেঝেতে শোয়া হয়। এ শাখার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। কোনো কারণে পাঞ্জাবে এক শহরে নিরস্ত্র মানুষদের ওপর ইংরেজরা গুলি চালিয়ে বয়স নির্বিশেষে বহু মানুষকে মেরে ফেলেছে। বাকিদের বন্দি করে ট্রেনে চাপিয়ে দূরের কোনো শহরের জেলে গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে পথের এ ট্রেন কিন্তু কোথাও থামবে না। বন্দীদের খাওয়ার জল নেই। এই অবস্থায় দীর্ঘ পথযাত্রা, বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা, তাই ডাক দেওয়া হয়েছে শাকার। পাঞ্জা সাহেবের ওপর দিয়ে এই ট্রেন যাচ্ছে বলে এখানে শাকার আয়োজন। এলাকার মানুষজন স্টেশন চত্বরে রুটি, লুচি, ডাল, পায়েস ডাই করে কিন্তু রেখেছে।
এবং জলও তার সাথে রয়েছে। তীব্র বেগে ট্রেন ছুটে আসছে। পাঞ্জা সাহেবের মানুষজন ঠিক করে জীবন দিয়ে হলেও অভুক্ত যে মানুষদের মুখে খাওয়া তোলার কিন্তু একটা ট্রেন থামানোর ব্যবস্থা করেছেন। আবার বৃদ্ধ বন্দীরা কিন্তু শুয়ে পড়ে ট্রেন লাইনে। তারা মায়ের বান্ধবীর কাছে শুনেছেন লেখক তার স্বামী পুত্ররাও শুয়েছিল ট্রেন লাইনে। ট্রেন বেশ কিছু মানুষকে পিষে দিয়ে তার মাথার কাছে থামে। জয় নিরঙ্কার ধ্বনি বলে বেঁচে থাকা মানুষেরা উঠে দাঁড়ায়। সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে মা ছোট মেয়েকে পাঞ্জা সাহেবের গল্প শোনান। সে অবিশ্বাস করে, কিন্তু লেখক নিজের চোখে দেখেছেন সমবেত মানুষের শুভ প্রয়াস কীভাবে ট্রেন থামিয়ে দেয়। তাই তিনি কিন্তু বিশ্বাস করেন এখন এই গল্প। এই ছিল অলৌকিক গল্পটি। বিশাল কিছু অলৌকিক গল্পের মধ্যে নেই, কিন্তু একটু খুবই ছোট গল্প এবং সহজ সরল। তো গল্পটি সংক্ষিপ্ত যে আমি বোঝালাম, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু এই ক্লাস 12-এর যতগুলো গদ্য পদ্য রয়েছে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি না থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে নিও। আর তোমাদের কীরকম ভিডিও চাই, যদি কিছু বুঝতে না পারো সাহিত্য বিষয়ে অবশ্যই জানাও। ক্লাস 9 to 12 আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।